সুখবর 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 দর্শক, বিশাল এক সুসংবাদ যে অফার দিছে, তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে। একটা প্ল্যান তো সফল হয়েছে, পাল্টাপাল্টি গেমিং শুরু হয়েছে। এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে। এবার একটা কাজের কাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা প্রফেসর ইউনুসের একটা সুপ্রিমেসি। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনুস ওভারকাম করেন। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে। 24 ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা না। আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব, প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব, কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো। সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে একটি বিদেশি দেশের পার্শ্ববর্তী দেশের হাই কমিশন এবং গোয়েন্দারা সরাসরি কাজ করতেছে। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই সংস্থার হাই কমিশনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা এবং তাদের যারা যারা আছে এদের মুভমেন্টটাকে ট্র্যাক করুন। অত্যাধুনিক যত টেকনোলজি লাগে প্রয়োজনে তুরস্কের কাছে জিজ্ঞেস করুন। এখন বাইকটা মূলত কার? তো সর্বশেষ র্যাব একটা কাজ করতে, সেখানে সন্দেহভাজন যে বাইক চালক বা বাইকটার যে মালিক ছিল, মূলত মালিক সন্দেহে একজনকে র্যাব অলরেডি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে আটক করে পুলিশের হাতে। তারই ধারাবাহিকতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসি। এই পৃথিবীতে ভারত সারা পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশকে নিয়ে। আপনি হয়তো বলতে পারেন, কেন পাকিস্তান নিয়ে করে না? পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে, পাকিস্তান নিয়ে কি করে না? এটা একটা বিস্ময়কর তথ্য এবং বিস্ময়কর প্রশ্নও বটে। পাকিস্তান নিয়ে এত ভাবে না, কারণ পাকিস্তানের ব্যাপারে ভারতের ব্যাপারগুলো ডিসাইডেড। এটা হলে এটা হবে, এটা হলে এটা করবো, এটা হলে। কারণ পাকিস্তান কোনো কালে ছাড় দেয় না। পাকিস্তানের যদি আপনি একটা আঙ্গুল কেটে দেন, পাকিস্তান হাতটা নিয়ে যায়। পাকিস্তানের যদি আপনি একটা সোলজারকে হত্যা করেন, পাকিস্তান 5টা সোলজার হত্যা করে দেয়। পাকিস্তানে যদি একটা নর্মাল হেলিকপ্টার নষ্ট করেন, পাকিস্তান আপনার 5টা রাফায়েল ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? তো পাকিস্তানের সাথে ব্যাপারটা ডিসাইডেড। আর আমরা আমাদের এখানে তাদের প্রচুর দালাল আছে। দালালগুলো কারা? এই দালালগুলোকে নিয়ে ভাবতে হয় দালালরা নিরাপদ আছে কিনা, এটা ভাবতে হয়। দালালরা কার উপরে ছড়ি ঘুরাইতেছে এগুলোর হিসাব নিতে হয়। এদেরকে কি পরিমাণ টাকা দিছে, সেই পরিমাণ কাজ আসছে কিনা, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা একরকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না, তারা তো নিমক হারাম। আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন, নিজের মনে মনে হলেও একবার বলবেন, আর আমার কমেন্ট বক্সে লিখবেন, ওয়াকার তুই নিমক হারাম, ওয়াকার তুই বেঈমান, ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা। তো ভারত এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মেইন টেনশন হলো কি জানেন? ইউনুসকে খেদাইতে হবে। চট করে কি করতে হবে? ইউনুসকে খেদাইতে হলে, ইউনুসকে তো তারা খেদাইতে পারতেছে না, না পারছে শুট করতে, না পারছে ওয়াকারকে দিয়ে মারাতে, না পারছে নিজেদের কিছু একটা করতে, কিছু করতে পারতেছে না। মানে ভারত এখন এই যে পাগল হইলে যেরকম নিষ্পিস করে না হাত, এরকম নিষ্পিস করতেছে। ইউনুস এখানে বসে আছে, কারণ ইউনুসের পার্সোনালিটির হাঁটুর কাছে মোদি যাইতে পারে না। ইউনুসের টাকনুগিরার নিচে সর্বোচ্চ ঘুরে আসতে পারে অজিত দোভাল। তাদের আর যোগ্যতা কি জানেন? 2টি হত্যার পরিকল্পনা করা, এই দেশ থেকে কয়েক কোটি ডলার লুট করে নিয়ে যাওয়া। এই যে তাদের স্বপ্ন হইল ছোট, নিচু। অজিত দোভাল আর মোদি বলেন, এই কারণে ইউনুসের ব্যক্তিত্বের হাঁটুর কাছে যাইতে পারে না। এরা টার্গেট এখন ইউনুসকে তাড়াবে। ইউনুসকে তাড়ানোর জন্য এখানে তাদের উইংস গুলা কি? আর্মি, প্রথম আলো তথা মিডিয়া এবং চাল চামিক্কা মাসুদ কামালেরা যারা আছে, মতিচোরা, বিএনপি, আর হলো ইসলামিক গ্রুপ। ইন্ডিয়ার কিন্তু একটা গ্রুপ আছে ইসলামিক স্টেক, কাউমি বা দেওবন্দ ঘরানা। ভারত যা বলবে তাই। ভারত যদি বলে কাশ্মীরে হামলা ঠিক, এরা কিন্তু কাশ্মীরে হামলা ঠিক বলবে। আফগানিস্তান কি বলে দেখেন না, এত বড় ইসলামিক এমারত, তারা বলে কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে। আফগানিস্তানই কথা বলতেছে, কেন বলতেছে? এই দেওবন্দের প্রভাবে। বাংলাদেশে দেওবন্দ আছে না? বাংলাদেশে কাউমি আছে না?
আছে, যদিও সবাই না, বেশিরভাগ ক্রিম একটা অংশ। দেখবেন এদের চাল চলন ভালো, গানে ঘোড়ায় জৌলস আছে চলাফেরায়। বাইতুল মুকাররম খতিব ছিল না রুহুল আমিন, এরাই তারা। তাবলিগের একটি বড় অংশ ক্রিম অংশ, মানে দেওবন্দের একটা ক্রিম অংশ, তারপরে কাউমিদের একটা ক্রিম অংশ। এদের চলাফেরাই অন্যরকম হবে, ঠিক আছে? এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে, ঠিক আছে? তো এই যে স্টেকগুলা, ইসলামিক একটা স্টেক আছে, আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেক আছে, সুশীল পত্রপত্রিকার সাংবাদিক, এদের একটা গ্রুপ, ডিফেন্সের একটা গ্রুপ। এদের অনেকে নাম নেয় না অবশ্য, আমাকে নিষেধ করছে অনেকে যে সেনাবাহিনীর নাম নিও না, কি বলতে হবে? ডিপ স্টেট বলতে হবে। যাই হোক, ভবিষ্যতে বলবো, মানে ভয় পাওয়াইছে আর কি একটু। এই যে আর বিএনপি, এখন 4টা শক্তি কিন্তু ভারতের, এখানে একা হয়ে যাচ্ছে জামাত। এখন এই 4টা শক্তি সবাই চাইবে কি? ভারতের কথা মতো দ্রুত নির্বাচন, গো ইউনুস অ্যান্ড অন পাওয়ার বিএনপি। এখন 4টা শক্তির মধ্যে একটা সবাই একমত, হ্যাঁ গো ইউনুস, হারি ইলেকশন, দ্রুত ইলেকশন। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়ে চড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো এত দ্রুত সমাধান হতো না। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি জামাতের কামড়াকামড়ি অনেকটা কমেছে, নেটিজেনদের মধ্যে কিছু একতলাপ থাকবে, লড়াই থাকবে, এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ। কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একতলাপ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো সংকটকালীন সময়ে এটা প্রফেসর ইউনূসের একটা সুপ্রিমেসি, তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না, সবাই ঐক্যবদ্ধ। এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূসের যে নজিরবিহীন সফলতা, এইসব থিওরিতেই তো সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনূস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই? করেছেন। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনূস ওভারকাম করেন। তারেক রহমান তো আসার কথা বলছেন, এর মানে বাধা টাদা যা ছিল এটাও নাই, এখানে প্রফেসর ইউনূস সাকসেস যদি আসেন, যদিও আগেই সাকসেস ছিলেন। এরপরে সেই গুম খুনে জড়িত সেনা অফিসারদেরও বিচার হচ্ছে, হাসিনার বিচার হচ্ছে, বিচারের রায় হয়েছে, এবং সম্ভবত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরতও দিতে পারে। অনেক পলিটিক্স আছে পর্দার অন্তরালে। মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস মানে পুরোটাই সফলতা। জুলাই সনদ সাইন হয়েছে, গণভোটও হবে, সবই হবে, কেউ কিছু আটকাতে পারছে না। অসাধারণ অসাধারণ দর্শক। দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনূস, নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। কি? জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করা সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। এর মানে আমাদের জুলাই যখন মরে মরে ভাব, তখন এই ঘটনা। এরপরে ইউনূস আবার সবাইকে জাগিয়ে তুললেন, একটা নতুন ভাইব চলে আসলো। এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে, যে বিএনপি জামাত, শরীফ ওসমান হাদির পরিবার সবাই এক। এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন, এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন। বিএনপি যতই জামাতের স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলুক, ওটা বিএনপির মনের কথা না, ওটা ফাও কথা। এটা বলে কিছু অর্জন করতে পারবে না, আর এই কথার কোনো তাৎপর্য নাই, আর এটা হচ্ছে ফাও কথা। বিএনপি এটা অবশ্যই লিমিট ক্রস করছে, তাদেরই ওয়েট নষ্ট হচ্ছে। কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের সাথে মিশবেন কেন? তাদের তো রাজনীতি করার অধিকারই নেই। রাজাকার এবং যেভাবে বলেন, এতে তো প্রতিযোগী হিসেবে মেনে নেওয়া যায় না এদেরকে। এটা আপনাদেরই সমস্যা যে আপনারা নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম না? যাই হোক, আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা, ওটার কোনো তাৎপর্য নেই। আসলে মৌলিক জায়গায় জামাতের সাথে নিয়ে বাংলাদেশ করতে বিএনপি রাজি, এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ। বুঝতে পারছেন? অযথা বিএনপির লোকজন ফাও ফাও রাজাকার অমুক্ত হাবিজাবি কথা বলে, যাতে এরা নিজেরাই পচে। বাংলাদেশে এই ইলেকশনের আগে বিভিন্ন রকম ঘটনা এভরিডে বিভিন্নভাবে ঘটতেছে, আপনারা জানেন। এই যে হাদি সাহেবরে গুলি করা হয়েছে, ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে সুখের খবর হইল যে ডাক্তার এখনো আশাবাদী যে আল্লাহর রহমতে হাদি নিজেই শ্বাস প্রশ্বাস নিচ্ছে, 72 ঘন্টার মধ্যে আমরা জেলে যাব। এবং এখন যেটা মনে হচ্ছে যে হাদি হয়তো আমাদের সাথে ফিরত আসবেন, কারণ আমরা এই হাদিকে হারাতে চাই না। এরপরের নিউজ ছিল তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর। এই দুইটা নিউজ গতকালকে একদম সয়লাভ হয়ে গেছে ইউটিউব মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যানেলস এন্ড এভরিওয়্যার। আজকে সকালে নতুন ব্রেকিং নিউজ। কালকে যেমন তারেক রহমান সাহেবের একটা ব্রেকিং নিউজ ছিল যে ব্রেকিং নিউজ তারেক রহমান সাহেব আসছে, ইট ওয়াজ এ ভেরি ব্রেকিং নিউজ। আজকে ব্রেকিং নিউজ হলো মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান জামাতে ইসলামীতে জয়েন করছে। আপনারা আখতারুজ্জামান সাহেবকে চিনেন, উনি একজন মানে বিদ্রোহী নেতা বলা যায়। বিএনপি থেকে কয়েকবার বহিষ্কৃত হয়েছে, 2বার এমপিও ছিল, উনি আর্মির মেজর ছিলেন, তারপরে পলিটিক্সে আসছেন, অনেক কন্ট্রোভার্সিয়াল মানুষ। তবে কথাবার্তা বলে ভাই যুক্তি ছাড়া কথা বলে না। আমি তাকে খুব একটা পছন্দ করতাম না। আমি একসময় কৈটা দিয়ে তার বাড়িতে গেছিলাম ভাই, বুঝছেন।
একজনের সাথে গেছিলাম, তো ওনার সাথে আমি ঘন্টা 2-3 ছিলাম, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করছি। আমি যার সাথে গেছিলাম সে তার ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসাবে ওনার সান্নিধ্যে আসার আমার ভাগ্য হয়েছিল। ওই 4-5 ঘন্টা যে আলোচনা করছি তাতে একটা জিনিস বুঝছিলাম যে ইজ এ ভেরি মানে ইন্টেলিজেন্ট, স্মার্ট এবং পড়াশোনা জানা লোক। তারপর আমি ওনাকে পছন্দ করতাম না, যে কোনো কারণে উনি বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতেন, তাকে নিয়ে আমি 2-1 ভিডিও বানাইছি। আজকে উনি জামাতে ইসলামীতে জয়েন করছেন। এটা হলো ব্রেকিং নিউজ যে জামাতে ইসলামীতে একজন মুক্তিযোদ্ধা রাজাকারের দলে আসছে। উনি নিজেই বলছেন যে আমি মুক্তিযোদ্ধার থেকে আজকে রাজাকার হয়ে গেলাম, কারণ শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেবকে রাজাকার বলেছিলেন। উনার যুক্তি হলো যদি জিয়াউর রহমান সাহেবকে কেউ রাজাকার বলে সম্বোধন করে, জিয়াউর রহমান সাহেব যদি রাজাকার হইতে পারে তাহলে আমিও রাজাকার। ওনার কথাটা একটু শুনেন। চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু, আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আরো অনেক কথা বলছে, এখন মূল কথা হইলো উনি জামাতে জয়েন করছেন। ওনার যুক্তি কি? উনি বলতে চাচ্ছেন যে বর্তমানের যে জামায়াতে ইসলাম আছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এটা কোনো রাজাকারের দল না। এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করে নাই। এদের গঠনতন্ত্রে পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা লেখা আছে, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা লেখা আছে। এরা একটা মডার্ন ইসলামিক দল। আমি এই জন্য এই দলে জয়েন করছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো উনি নিজেই বলছেন কিছু কিছু ইন্টারভিউয়ে যে উনি কিন্তু ইলেকশন করবেন না। অনেকেই তার শত্রুপক্ষ এখন তাকে নিয়ে ভিডিও বানাইতেছে, বলতেছে যে আরে উনি তো ইলেকশন বাস, বিএনপিতে জায়গা পাইলাই, আওয়ামী লীগ শেষ, জাতীয় পার্টি আসবে কিনা জানি না, এই জন্য উনি জামাত ইসলামে যে জয়েন করছে ইলেকশন করার জন্য। কিন্তু উনি বলে দিয়েছেন আমি ইলেকশন করব না, তবে আমি একটা ইসলামী দলের পক্ষ হয়ে কাজ করব। জামাত যদি আমাকে সুযোগ দেয় তাহলে কিশোরগঞ্জ এই যে পুরো মহকুমাটা আছে, এই ডিস্ট্রিক্টটা আছে, এর পুরো নির্বাচনী প্রচারণার ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারি। ইলেকশন করবে না। এখন ওনাকে নিয়ে অনেকেই ভিডিও বানাইতেছে, মানে আজকে উনি সাবজেক্ট। উনি কেন জামাতে জয়েন করলেন? ওনার লজিক একটাই, উনি জামাতে ইসলামের গঠনতন্ত্র পড়েছেন। গঠনতন্ত্র পড়ে উনি এইটুকুন বুঝেছেন যে জামাতে ইসলাম কোনো রাষ্ট্রবিরোধী দল নয়। জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম স্বাধীনতার বিরোধী দল নয়। জামাতে ইসলাম একটা ইসলামী দল, মডার্ন ইসলামী দল, ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়। এর জন্য উনি জামাতে জয়েন করেছেন। এবং উনি বলতেছেন শুধু আমি না, আমার মতো আরো অনেক মুক্তিযোদ্ধা এই জামাত ইসলামেতে জয়েন করবে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি দেখা জামাতের প্রেমে পড়লেন, হঠাৎ করে জামাতে চলে গেলেন? বিভিন্ন ইন্টারভিউ হচ্ছে তাকে নিয়ে আজকে। উনি গঠনতন্ত্রের কথা বলছেন যে আমি জামাতের গঠনতন্ত্র পড়ে আমি প্লিজড এবং আমি কনফার্ম হয়েছি গঠনতন্ত্র পড়বার পর যে জামাতে ইসলাম এই বাংলাদেশের বিরোধী কোনো দল নয়। এই জামাতে ইসলাম সেই জামাত ইসলাম নয় যারা 71 স্বাধীনতার বিরোধিতা করেছিল। বাট মুক্তিযুদ্ধ আমি যে করেছিলাম, আপনাদের বলে রাখা ভালো, উনি কিন্তু একটি বড় মুক্তিযোদ্ধাও ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। ওনার কথা হলো যে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে তো কোনো যুদ্ধ করি নাই। ওই সময় যে সমস্ত জামাতের মানে লোকজন বা জামাতের কর্মীরা তাদেরকে হেল্প করছিল সেটা সাজা হয়ে গেছে, বঙ্গবন্ধু সাজা দিয়ে গেছে, তারপরে সাজা হয়ে গেছে। কিন্তু বর্তমানের যে জামাত ইসলাম আছে এইখানে কোনো রাজাকার নাই। আপনারা কথায় কথায় বলেন, উনি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, নাম বলে দিচ্ছে, আপনারা কথায় কথায় বলেন এরা রাজাকার। আরে এদের জন্ম তো হয়েছে 1980 সালে। ডিএমপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজভী আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন। কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন, এই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনারা জানেন গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে শুট করা হয়েছে। শুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের দেশের এই যে বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো, এরা এখন পর্যন্ত এই শুটারকে গ্রেপ্তার করতে পারে নাই। এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারে নাই। সাধারণ মানুষ, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বেসামরিক নাগরিক, এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল, তারা এই শুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে। কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় এবং দেশের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার। এই যখন অবস্থা, ঠিক তখন শরীফ ওসমান হাদিকে শুট করার পরে তার ঘন্টা 1-2 ঘন্টার ভিতরে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো। এরকম আরো কিছু কথা লিখে সেখানে কিন্তু তিনি কারো নাম উল্লেখ করেন নাই, কারো কথা বলেন নাই, কারো দিকে কোনো ইঙ্গিত করেন নাই। জাস্ট একেবারে
যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, এটা তো হতে পারে আওয়ামী লীগ, কারণ এদেশে আওয়ামী লীগই তো মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। তিনি তাদেরকে মিন করেছেন, সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন, চাঁদাবাজ। এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের ঘাড়ে নিয়ে নিলেন, মির্জা আব্বাস ওটা নিজের দিকে নিয়ে নিলেন। কেন রে ভাই? চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন? তার মানে এইটাও প্রমাণ করে না যে আপনি এটা করেন? তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গা জ্বালা করে কেন? আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে জ্বলে যাবার কথা নয়। এর আগেও আমরা দেখেছি, ওই যে মিজানুর রহমান আজহারী তিনি একটা মাহফিলে বললেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখানেও কিন্তু তিনি কারো নাম বলেন নাই, এখানে তো তিনি জামাত ইসলামকেও মিন করতে পারেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হতে পারে সেটা জামাত ইসলাম, হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা এনসিপি, তিনি কারো নাম উল্লেখ করে নেই। এরপরে সেই বেচারাকে, তার মতো একজন আলেমকে, এরকম একজন জনপ্রিয় আলেমকে, ওই শামসুজ্জামান দুদু, তিনি আজহার না মুজাহার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে তাই অবস্থা, এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। কেন এরকম হবে কেন? এই কথাগুলো আপনারা নিজের দিকে যখনই টেনে নিয়েছেন, তখন এই যে আমরা গ্রামে ছোটবেলায় কাউকে কোনো একটা নাম দিয়ে যদি ভেঙাতাম, আর যদি সে সেইটার কারণে খেপে যেত, এবার গ্রামের সবাই আস্তে আস্তে তাকে ওইটা বলে ডাকা শুরু করতো। তো আপনাদের অবস্থা তো ঠিক এরকম হয়েছে। যাই হোক, তাহলে ওই ঘটনার পরে মির্জা আব্বাস বক্তব্য দিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে, জামাত ইসলামের নাম উল্লেখ করে, তিনি একেবারে প্রকাশ্যে নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এমনকি তিনি এও বললেন যে এই চিহ্নিত সন্ত্রাসীরা, হাদির উপরে শুটার যিনি করেছেন, তারা জামাত শিবিরের লোক। আরো এক ধাপ এগিয়ে গিয়ে রিজভী আহমেদ যেটি বললেন, এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার। রিজভী বললেন সাদিক কায়েমের সাথে ওই যে ছেলেটা মাসুদ করিম, মোহাম্মদপুর আদাবরের যে সাবেক ছাত্রলীগের সভাপতি, যে নেতা যাকে শনাক্ত করা হয়েছে, এআই দিয়ে সাদিক কায়েমের পাশে বসিয়ে চা খাওয়ানোর একটা ছবি এটা ছেড়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেওয়া হলো বাহারুল আলমের, ডিএমপি কমিশনার বাহারুল আলমের নাম নিয়ে আর টিভির লোগো ব্যবহার করে। সেখানে বলা হলো যে বাহারুল আলম বলছে যে হাদির উপরে যিনি শুট করেছেন তিনি জামাত শিবিরের কর্মী। এই দুটি বিষয়কে কেন্দ্র করে ওই চা খাওয়ার ছবিটা আর এই ডিএমপি কমিশনারের বক্তব্য, দুটোই কিন্তু ভুয়া, বোগাস, এআই দিয়ে তৈরি করা। এই দুটোর উপর বেসেস করে রিজভী আহমেদের মতো একজন মানুষ, এরকম একজন দায়িত্বশীল মানুষ, তিনি গপাত করে দাঁড়িয়ে বলে দিলেন জনসমাবেশে যে এখন এর বিচার কে করবে? দেখুন ডিএমপি কমিশনার বলেছেন জামাত শিবির জড়িত, আর ওই সাদিক কায়েম তার সাথে চা খায় ইত্যাদি, মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেয় আর কি। এর কিছুক্ষণ পরেই বাহারুল আলমের কানে যখন এটি গেল, তার চোখে তার